হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে জিওগ্রাফির উপর আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছিলাম, অর্থাৎ সোলার সিস্টেম, এই চ্যাপ্টারটা আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি। কিন্তু প্রথম যে ক্লাসটা আমি নিয়েছি, প্রথম যে ভিডিওটা আপলোড করেছি, তাতে কিছুটা সাউন্ড প্রবলেম রয়েছে শেষের দিকটাতে। তার জন্য তোমরা অনেকে আমাকে বলেছিলে, কমেন্ট করেছিলে যে সেই সাউন্ড প্রবলেমের জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। তো যেটুকু অংশ বোঝা যায়নি, আমি নিজে তারপর দেখলাম যে সত্যি ওতে প্রবলেম রয়েছে। তো সেইটুকু জায়গাকে আমি আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এবার এটা তোমরা যারা বুঝতে পারোনি আগের ভিডিওটা থেকে শেষটুকু অংশ, তারা একবার দেখে নিও, তাহলে পুরোপুরি বুঝে যাবে। তো আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। এটা কোনো নতুন চ্যাপ্টার না, এটা আগের যে ক্লাসটা ছিল সেটার কিছুটা অংশ বোঝা যায়নি, সেটার আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যদি তো এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো। আর তোমরা যদি এই ভিডিওগুলো যারা এখনো দেখোনি পুরো সব কটা, প্রথম থেকে দেখতে শুরু করো। এইগুলো তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য, আসন্ন ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রচণ্ড হেল্প করার মতো, কারণ এইগুলো আমি সবই, এই ভিডিওগুলো বানাচ্ছি মাজিদ হোসেনের যে ফিজিক্যাল জিওগ্রাফির যে বইটা রয়েছে সেই বইটা থেকে, সেটার একটা সামারি তোমরা এটা বলতে পারো। তো চলো শুরু করা যাক। আমরা আগের দিন এখানে মহাবিশ্ব সম্পর্কে দেখছিলাম, ফার্স্ট যে ভিডিওটা বলছি সেই এখানে মহাবিশ্ব সম্পর্কে দেখছিলাম, এবং প্রথমে এই অবধি জায়গাটা আমরা ক্লিয়ার করেছি যে কাকে গ্যালাক্সি বলা হয়, কাকে লোকাল গ্রুপ বলা হয়, কাকে সুপার ক্লাস্টার বলা হয়। আর এই জায়গা থেকেই মেনলি ভিডিওটা প্রবলেম করতে শুরু করে। তো এই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি, গ্যালাক্সি কাকে বলে। আমরা গ্যালাক্সি সম্পর্কে এর আগে যেগুলো দেখে এসেছি, যে এমন একটা গ্রুপ, গ্রুপ অফ স্টার, গ্রুপ অফ তারা, গ্রহ, অন্যান্য অন্যান্য সেলেস্ট্রিয়াল বডি, এগুলোকে একত্রিতভাবে গ্যালাক্সি বলা হয়। অর্থাৎ একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে একাধিক নক্ষত্র, একাধিক গ্রহ, একাধিক উপগ্রহ, অনেক অন্যান্য সেলেস্ট্রিয়াল বডি, ধূমকেতু, কমেট, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। কমেট বা ধূমকেতু একই জিনিস। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়, এবং এইটাকে আমরা যদি সব থেকে ছোট ইউনিট ধরি, ধরলাম যে গ্যালাক্সি একটা ইউনিট, ছোট একটা ইউনিট, এরকম একাধিক গ্যালাক্সি নিয়ে তৈরি হয় লোকাল গ্রুপ। এখানে একটা গ্যালাক্সি রয়েছে, এখানে একটা গ্যালাক্সি রয়েছে, এখানে একটা গ্যালাক্সি রয়েছে, এখানে একটা গ্যালাক্সি রয়েছে, এরকম অনেকগুলো গ্যালাক্সিকে একত্রিতভাবে তৈরি করা হচ্ছে একটা লোকাল গ্রুপ। একসাথে যেটাকে একত্রিত করলে আমরা পেয়ে যাব লোকাল গ্রুপ। কয়েকটা লোকাল গ্রুপ, এখানে একটা লোকাল গ্রুপ রয়েছে, আবার এখানে একটা লোকাল গ্রুপ রয়েছে, এখানে একটা লোকাল গ্রুপ রয়েছে, এই সমস্ত লোকাল গ্রুপকে আবার একত্রিত করলে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে পুরো মহাবিশ্বের সব থেকে বড় ইউনিট, সেটাকে বলা হচ্ছে সুপার ক্লাস্টার। ওকে, তো সুপার ক্লাস্টার হচ্ছে সব থেকে বড়, এবং সব থেকে ছোট হচ্ছে গ্যালাক্সি। যেমন যেমন আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম, মানে আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে রয়েছে, আমাদের পুরো সৌরজগৎ যে গ্যালাক্সির মধ্যে রয়েছে সেটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম মিল্কি ওয়ের মতো একাধিক যে সৌরজগৎ, সৌরজগৎ কাকে বলা হয়? সৌরজগৎ হচ্ছে একটা তারা, একটা তারা, একটা নক্ষত্র, তার চারিদিকে যদি বেশ কয়েকটা গ্রহ প্রদক্ষিণ করে, এই সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে সৌরজগৎ বলা হয়। আমরা আমরা যেহেতু সূর্যের চারিদিকে ঘুরছি, সেটাকে আমরা সৌরজগৎ বলছি। তো এটা হচ্ছে সূর্য, তার চারিদিকে যে টোটাল 8টা বা 9টা তারা গ্রহ রয়েছে। আমি গ্রহের মধ্যে প্রবলেম, মানে প্লুটোকে গ্রহ ধরা হবে কি হবে না, সেটা আমি আগে লাস্ট ভিডিওতে টাতে করে এসেছি, ক্লিয়ার করে এসেছি। তো যে 8টা 9টা গ্রহ রয়েছে, আরো সমস্ত জিনিস দিয়ে যেটা তৈরি, সেটাকে আমরা বলছি গ্যালাক্সি, এই সৌরজগৎ। এরকম একাধিক সৌরজগৎ রয়েছে একটা গ্যালাক্সির মধ্যে। এটা একটা সৌরজগৎ, পাশে আরো একটা সৌরজগৎ রয়েছে, পাশে আর একটা সৌরজগৎ রয়েছে, এরকম সৌরজগৎ নিয়ে তৈরি হচ্ছে একটা গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি সেটাকে বলা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এবার কয়েকটা গ্যালাক্সি নিয়ে তৈরি হয় লোকাল গ্রুপ। ওকে, আর আমরা যে লোকাল গ্রুপে বাস করি সেটাকে বলা হয় ভার্গো, VIRGO। ঠিক আছে, ভার্গো, এটা হচ্ছে আমাদের লোকাল গ্রুপ।
অর্থাৎ আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি এটা এই ভার্গো লোকাল গ্রুপের মধ্যে রয়েছে, অর্থাৎ এই ভার্গো লোকাল গ্রুপের মধ্যে একাধিক এরকম মিল্কি ওয়ের মধ্যে গ্যালাক্সি রয়েছে। কয়েকটা লোকাল গ্রুপ নিয়ে আবার তৈরি হবে সুপার ক্লাস্টার। আমরা যে সুপার ক্লাস্টারে বসবাস করি তাকে বলা হয় লিনিয়াকা, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে লেখাগুলো দেখছো সেইটাই এখানে লেখা রয়েছে এখানে। ওকে, ভার্গো সুপার ক্লাস্টার আর হচ্ছে লিনিয়াকা সুপার ক্লাস্টার। এই সুপার ক্লাস্টার ওয়ার্ডটা তোমরা ভুলে যাও, জাস্ট ভুলে যাও। আমরা যে লোকাল গ্রুপে বাস করি সেটা হচ্ছে ভার্গো লোকাল গ্রুপ, আর এই ভার্গো লোকাল গ্রুপ যেটার মধ্যে অবস্থান করছে সেটা হচ্ছে লিনিয়াকা সুপার ক্লাস্টার। তো লিনিয়াকার মধ্যে আমরা অবস্থান করছি। এই জিনিসগুলো ক্লিয়ার হলে আশা করছি আমি তোমাদের কাছে এটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে হচ্ছে টেলিস্কোপ। আমরা যে মহাবিশ্বের বিভিন্ন জিনিস দেখি সেইগুলো দেখার জন্য আমাদের প্রয়োজন কোনো একটা যন্ত্র, সেই যন্ত্রকে বলা হয় টেলিস্কোপ। তো এরকম কিছু টেলিস্কোপের নাম আমাদের জানতে হবে, রিসেন্ট বা খুব ইম্পর্টেন্ট কিছু টেলিস্কোপ যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন ফার্স্ট হচ্ছে মাস্ট টেলিস্কোপ। মাস্ট টেলিস্কোপের ফুল ফর্ম হচ্ছে মাল্টি অ্যাপ্লিকেশন সোলার টেলিস্কোপ। ফুল ফর্মটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের মনে রাখতে হবে। মাল্টি অ্যাপ্লিকেশন সোলার টেলিস্কোপ, এটা 4 আগস্ট 2015 সালে এটাকে ইনগরেট করা হয়েছে, তৈরি মানে এটাকে স্থাপিত করা হয়েছে। এটা কোথায় অবস্থিত এবং কে তৈরি করেছে? এটা অবস্থিত উদয়পুরে। উদয়পুর রাজস্থানের মধ্যে পড়ছে। তো রাজস্থানের উদয়পুরে ফতেসাগর সোলার অবজারভেটরি বলে একটা রয়েছে, জায়গা রয়েছে, সেইখানে এটা রয়েছে। ফতেসাগরও একটা মানে ফতেসাগরে যে সোলার অবজারভেটরি হচ্ছে, যেখান থেকে আমরা মহাবিশ্বের জিনিসপত্র দেখি, সোলার সিস্টেমকে অবজার্ভ করি, সেটাকে বলা হয় ফতেসাগর, মানে সেটাকে বলা হয় সোলার অবজারভেটরি। তো ফতেসাগর সোলার অবজারভেটরিতে এই মাস্ট টেলিস্কোপকে ইনস্টল করা হয়েছে, এবং এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম, এখন বর্তমানে এশিয়ার বৃহত্তম এটা টেলিস্কোপ। ওকে, এবং এটা ভারতে অবস্থিত মাস্ট, তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। চায়না এরকম একটা টেলিস্কোপ আবিষ্কার করছে বা তৈরি করছে যার নাম হচ্ছে ফাস্ট। ঠিক আছে, ফাস্ট টেলিস্কোপের ফুল ফর্ম হচ্ছে 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ। 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ। এই টেলিস্কোপটা যখন তৈরি হয়ে যাবে, চায়না যখন এটাকে তৈরি করে ফেলবে, এটা পৃথিবীর সব থেকে বড় টেলিস্কোপ হবে। পৃথিবীর সব থেকে বড় টেলিস্কোপ এখন যেটা রয়েছে সেটার নাম হচ্ছে কেপলার টেলিস্কোপ, নাসার। তো এইটাকেও করে যাবে, এটাকেও বিট করে যাবে চায়নার তৈরি ফাস্ট টেলিস্কোপ। তো এই টেলিস্কোপগুলো ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটা মানে খুব কনফিউজিং একটা ব্যাপার, এটা তোমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করো যে একটা তারার জীবন চক্র কেমন করে হয়। আমরা আমাদের আকাশে দেখতে পাচ্ছি সূর্য একটা তারা, একটা নক্ষত্র। এই নক্ষত্রটা কিন্তু সারা জীবন এরকম ভাবে থাকবে না, এইভাবে সারা জীবন আলো এবং উত্তাপ দিতে থাকবে না, এটা এক সময় গিয়ে নিভে যাবে। এই তারা কিভাবে তৈরি হচ্ছে এবং ফাইনালি তারা কিভাবে ধ্বংস হচ্ছে, এটা যে চক্রাকার পথে হয় সেটাকে বলা হয় সাইকেল, মানে হচ্ছে স্টার সাইকেল, স্টারের একটা তারার লাইফ সাইকেল। তো এটা কিভাবে হয়? প্রথম হচ্ছে আমরা একটা ফার্স্ট ভিডিওতে আমি এটা আলোচনা করেছি যে মেনলি এই তারা, গ্রহ, নক্ষত্র এইগুলো তৈরি হয় একটা গ্যাসের তৈরি মেঘ থেকে। এরকম একটা বিশাল বড় মেঘ মহাকাশে থাকে যার মধ্যে শুধুমাত্র গ্যাস রয়েছে, দিয়ে এটা এক্সপ্লোর করে, ব্লাস্ট করে, তার ফলে এই যে তারাগুলো সেগুলো তৈরি হয়। তারাগুলো থেকে আবার ফাইনালি গ্রহ তৈরি হয়। তো এরকম গ্যাসের যে এইগুলোকে নেবুলা বলা হয়। গ্যাসের যে মেঘগুলো, ক্লাউডগুলো, তাকে নেবুলা বা বাংলায় নীহারিকা বলা হয়। ঠিক আছে, নেবুলা বা নীহারিকা বলা হয়। এই নেবুলাগুলো ব্লাস্ট করেই ফাইনালি একটা স্টার, একটা নক্ষত্র তৈরি হয়। ওকে, যখন একটা নক্ষত্র তৈরি হয়ে যাচ্ছে, তার মধ্যে কি রয়েছে? গ্যাস রয়েছে, আর সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন।
এবার যখন একটা নক্ষত্র তৈরি হয়ে যায়, এই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনের অণু একত্রিতভাবে মিশতে শুরু করে, দুটো হাইড্রোজেন পরস্পরের সঙ্গে মিশতে শুরু করে, যাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ফিউশন শব্দের বাংলা হচ্ছে সংযোজন। তো এইভাবে সংযোজন হতে থাকে, এবং এই সংযোজনের ফলেই আমরা যে আলো, উত্তাপ আমরা যেটা সূর্য থেকে পাচ্ছি, এটাও এই হাইড্রোজেনের ফিউশনের মাধ্যমে হচ্ছে। আমরা যে তারাগুলোকে দেখতে পাচ্ছি না বা অনেক দূরে রয়েছে, সমস্ত ক্ষেত্রে এই সেম প্রসেস হয়, এই হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশন হয়, নিউক্লিয়ার ফিউশন হয়, অর্থাৎ সংযোজন ঘটতে থাকে, যার ফলে আলো এবং উত্তাপ তৈরি হয়, প্রচন্ড বেশি উত্তাপ এখান থেকে নির্গত হতে থাকে। এবার হাইড্রোজেন একটা এইরকম নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন অফুরন্ত নেই, একদিন এটা ফুরিয়ে যাবে। যখন ফুরিয়ে যাবে হাইড্রোজেন হিলিয়াম হতে 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 ফাইনালি একটা টাইম আসবে হাইড্রোজেনের পরিমাণ কমে যাবে, হিলিয়ামের পরিমাণ বেড়ে যাবে। সেইখান থেকে এবার এই তারাটার প্রসেস শুরু হচ্ছে, সেটা ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে এখন অনেকটাই পরিমাণ হাইড্রোজেন রয়েছে। যেদিন এই হাইড্রোজেন শেষ হয়ে যাবে, সেদিন সূর্য এরকম ভাবে নিভে যাবে বা নতুন একটা জিনিস তৈরি হয়ে যাবে, তার লাইফ সাইকেল শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই অবধি বোঝা গেল যে আমরা এইখান থেকেই এনার্জি পাচ্ছি হিট এবং লাইট ফর্মে। নেক্সট, একটা তারার মাঝখানের অংশটা থেকে প্রথমে এই নিউক্লিয়ার ফিউশনটা হতে থাকে, যে সংযোজনটা মাঝখানের অংশ থেকে হতে থাকে, ধীরে ধীরে সেটা বাইরের দিকে আসে। ওকে, আমি এখানে একটা ইউজ করছি, স্ক্রিন ইউজ করছি, তাতে বোঝাচ্ছি। দেখো, এটা একটা বড় তারা, এর মধ্যে রয়েছে হচ্ছে হাইড্রোজেন, সেটা তৈরি হচ্ছে হিলিয়ামে, পুরোটার মধ্যে রয়েছে। এর মধ্যিখানের পার্টটা মেনলি ফার্স্টে এইভাবে হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হতে থাকে, ঠিক আছে, এইচ থেকে এইচই, এইচই হচ্ছে হিলিয়ামের সংকেত। তো এইরকম হতে থাকে। এক সময় হবে কি, এই পুরো মাঝখানের অংশটা যেটা রয়েছে সেইখানটা পুরো হিলিয়ামে পূর্ণ হয়ে যাবে, এইখানে আর কোনো হাইড্রোজেন থাকবে না, কারণ এইখানে যা হাইড্রোজেন ছিল সমস্ত কিছু কনভার্ট হয়ে হিলিয়ামে পরিণত হয়ে গেছে। ওকে, এবার যখন হিলিয়ামের মধ্যিখানটা পরিণত হয়ে গেছে, সেন্টার অংশটা একে অপরের দিকে চলতে শুরু করবে, অর্থাৎ এটা যদি তারাটা হয়, তারার যে মাঝখানের অংশটা সেটা এইভাবে ছোট হতে থাকবে, নিচে নিজেদের দিকে এগিয়ে আসতে শুরু করবে। ওকে, এবং বাইরের যে অংশটা, সেই জায়গাতে তখনও পর্যন্ত হাইড্রোজেন রয়ে গেছে, সেইখানে এখনো হিলিয়াম তৈরি হচ্ছে, কিন্তু মাঝখানের অংশটা ধীরে ধীরে নিজেদের মধ্যে সংকুচিত হতে শুরু করেছে। এই অবস্থায় এর মাঝখানের অংশটাতে একটা টান অনুভূত হবে, ভেতরের দিকে টান, অন্যদিকে বাইরের অংশটাতে প্রচন্ড এনার্জি থাকবে, তখনও সেখানে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে। এর ফলে এই নক্ষত্রটা এই সময় আস্তে আস্তে আকারে বড় হতে থাকবে, অনেক বড় হয়ে যাবে, আকারে ধীরে ধীরে বিশাল বড় সাইজ নিতে শুরু করবে। কিন্তু আকারে বড় হলেও এই নক্ষত্রটার যে টেম্পারেচার, সেটা অনেকটা বেশি কমে যাবে, আগের থেকে অনেকটা কমে যাবে, কারণ যত এটা তাপ এনার্জিটা নির্গত হয় মেনলি সেন্ট্রাল যে অংশটা সেইখান থেকে হয়, এই অংশটা থেকে হয়। তো এই অংশটায় যেহেতু আর কোনো কাজ হচ্ছে না, সেই কারণে এবার এটার তাপও অনেক কমে যাবে। তখন এই অবস্থায় একে বলা হয় রেড জায়ান্ট, রেড জায়ান্ট স্টার। তো প্রথম স্টেপ হচ্ছে ওই রকম একটা নীহারিকা থেকে তারা তৈরি হলো, তারাতে ইনরমাস এনার্জি তৈরি হচ্ছে, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এইরকম ভাবে রেড জায়ান্ট তৈরি হয়ে যাওয়া। পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা রেড জায়ান্টের ছবি, যার নাম হচ্ছে মীরা। অনেক কাল আগে হয়তো এটা প্রচন্ড এনার্জি দিত, প্রচন্ড তাপ দিত, মাঝখানের অংশটা হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হতো, কিন্তু এখন এটার অবস্থা হয়ে গেছে রেড জায়ান্ট, এর তাপ অনেকটা বেশি কমে গেছে। তো রেড জায়ান্ট স্টেপ অব্দি আমরা বুঝলাম। এর পরের স্টেপ যেটা আছে সেটা ডিপেন্ড করছে তারাটা যখন তৈরি হয়েছিল তার কত ওজন ছিল তার উপরে। এর পরের স্টেপে তারাটা কোন জায়গায় যাবে সেটা নির্ভর করছে তারাটা যখন তৈরি হয়েছিল তার টোটাল মাস কত ছিল, তার ওজন কতটা ছিল, তার উপরে এটা নির্ভর করবে। অন্যদিকে আমরা যে স্তরে রয়েছি সেখানে কি হচ্ছে অবস্থাটা, এটা রেড জায়ান্টে পরিণত হয়েছে, এর মাঝখানের অংশটাতে সমস্তটা রয়েছে হিলিয়াম,
আর বাইরের অংশটা থেকে এখনো হাইড্রোজেন হচ্ছে, হিলিয়ামে পরিণত হচ্ছে। যতটা পরিমাণ এই রেড জায়ান্টে যতটা পরিমাণ হিলিয়াম রয়েছে সেটা এবার কনভার্ট হতে শুরু করবে আরো ভারী কোনো জিনিসে। ফার্স্টে ছিল হাইড্রোজেন, সেখান থেকে হয়েছে হিলিয়াম, হিলিয়াম থেকে আবার কনভার্ট হয়ে আরো এক কঠিন বা আরো শক্ত জিনিসে পরিণত হতে থাকবে, যেমন কার্বন, এবং কার্বন আবার পরে লোহা বা এরকম শক্ত ধাতুতে পরিণত হতে থাকবে। অর্থাৎ মেনলি হিলিয়াম কোন জায়গাটায় ছিল? এই জায়গাটাতে ছিল, মাঝখানের অংশে, রেড জায়ান্টের মাঝখানের অংশটাতে। তো এই জায়গাটাতে হিলিয়াম গুলো এবার কনভার্ট করে হয়ে যাবে কার্বন, আর কার্বন গুলো হয়ে যাবে আয়রন বা এরকম বিভিন্ন ধাতুতে। যার ফলে এই সময় এই রেড জায়ান্ট যে স্টারটা, তাতে এবার বিশাল বড় বড় বিস্ফোরণ হতে শুরু হবে, বড় বড় বিশাল খুব বড় বড় বিস্ফোরণ হতে শুরু করবে। এবং এই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা। ঠিক আছে, যখন এই বিস্ফোরণ ঘটতে থাকবে রেড জায়ান্টটার মধ্যে, তখন সেটাকে বলা হবে সুপারনোভা। এবং যখনই সুপারনোভা শুরু হয়ে যাবে, তখন থেকে এই তারাটার লাইফের এন্ড পর্যায়ে যেতে শুরু করবে। এইবার দেখতে হবে যে এই তারাটা যখন তৈরি হয়েছিল তার ওজন কত ছিল। একটা লিমিট বলা রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ বলা রয়েছে, যদি এটার থেকে বেশি হয় তাহলে একটা জিনিস হবে, যদি এটার থেকে কম হয় তাহলে একটা জিনিস হবে। এটার থেকে বেশি হলে একটা জিনিস তৈরি হবে, এই তারাটার লাইফ হয়ে তারাটা অন্য একটা জিনিসে তো পরিণত হয়ে যাবে। এটার থেকে যদি মাস কম হয় তাহলে সেটা অন্য একটা জিনিস তৈরি হবে। এই জিনিসটা একটু আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো সেই যে ওজনটা এখানে বলা রয়েছে সেটা হচ্ছে 1.4 ms। ms হচ্ছে মাস অফ দ্য সান। সূর্যের যতটা ওজন তার যদি 1.4 গুণ বা তার কম হয় তাহলে সেটা তো পরিণত হয়ে যাবে হোয়াইট ডোয়ার্ফে। ওকে, এইটা ধরো মাঝখানের যে লিমিটটা, এটা হচ্ছে 1.4 ms। 1.4 ms। ms মানে হচ্ছে সূর্যের যত ওজন তার ওজনের 1/4 গুণ বেশি করলে যতটা হবে। ধরলাম আমি সূর্যের ওজন 10 কেজি, জাস্ট ফর এক্সাম্পল সূর্যের ওজন 10 কেজি, একে যদি আমি ইন্টু 1.4 করি তাহলে কত হবে? ইজিক্যাল টু 14 কেজি। ওকে, 14 কেজি। এই 14 কেজির কম যদি হয় তাহলে সেটা হয়ে যাবে হোয়াইট ডোয়ার্ফ। এবং এই হোয়াইট ডোয়ার্ফ ফাইনালি গিয়ে শেষ হবে ব্ল্যাক ডোয়ার্ফে। হোয়াইট ডোয়ার্ফ প্রথমে তৈরি হবে, হোয়াইট ডোয়ার্ফ, হোয়াইট ডোয়ার্ফ চলে যাবে, ফাইনালি শেষ করবে তার জীবন ব্ল্যাক ডোয়ার্ফে। অর্থাৎ এই জায়গায় এসে আর তারাটা থেকে কোনো এনার্জি আসছে না, সেটা একটা কালো রঙের অংশে পরিণত হয়েছে, সেটা আর কোনো তাপ বা আলো উৎপন্ন করছে না। তো আবার বলছি স্টেপটা দেখো, এখানে যে 10 কেজিটা ধরেছি এটা কিন্তু জাস্ট ফর এক্সাম্পল, সূর্যের ওজন মাত্র 10 কেজি না, অনেক 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 বেশি ওজন। তো সূর্যের যা ওজন তার থেকে যদি 1.4 গুণ করি তাহলে বুঝতে অসুবিধা হবে, সেই কারণে জাস্ট একটা এক্সাম্পলে 10 কেজি ধরে নিয়েছি। তো এই যে লিমিটটা আমরা ধরছি 1.4 ms, এটা একজন ভারতীয় বিজ্ঞানী আবিষ্কার করেন যার নাম হচ্ছে চন্দ্রশেখর। সেই জন্য এইটার নাম রাখা হচ্ছে চন্দ্রশেখর লিমিট। এই যে লিমিটটা আমরা করেছি সেটাকে বলা হচ্ছে চন্দ্রশেখর লিমিট। তো ফার্স্ট আমরা যে স্টেপটা আলোচনা করলাম, চন্দ্রশেখর লিমিটের থেকে যদি কম হয় তারার ওজন তাহলে কি হবে? কম হলে প্রথমে এটা রেড জায়ান্ট অব্দি সমস্ত তারার জীবন এক। রেড জায়ান্টের পরে যদি এটার ওজন কম হয় তাহলে সেটা হোয়াইট ডোয়ার্ফে পরিণত হবে, হোয়াইট ডোয়ার্ফ তারপরে ব্ল্যাক ডোয়ার্ফে পরিণত হয়ে তার জীবন শেষ করবে। নেক্সট হচ্ছে যদি 1.4 এর বেশি হয় ওজন তখন কি হবে, বা চন্দ্রশেখর লিমিটের বেশি হয় তাহলে কি হবে? চন্দ্রশেখর লিমিটেড থেকে যদি বেশি হয় কোনো একটা তারার ওজন তাহলে সেটা নিউট্রন স্টারে পরিণত হবে। এবং এটা বুঝতেই পারছো, সূর্যের থেকে 1.4 গুণ তারও বেশি যদি ওজন হয়, মানে সূর্যের থেকে অনেক বড় গুণ তারার ক্ষেত্রে এটা বলা হচ্ছে। তো এই সময় একটা এরকম বড় তারা তার জীবনের পরের স্টেপ হচ্ছে নিউট্রন স্টারে পরিণত হবে। এবং নিউট্রন স্টার পরবর্তীকালে নিউট্রন স্টার ব্ল্যাক হোলে পরিণত হবে। তাহলে যদি কম ওজন হয় তার দুটো স্টেপ, যদি ওজন বেশি হয় তার দুটো স্টেপ হবে। ওকে, তো নিউট্রন স্টার হয়ে যাবে ব্ল্যাক হোলে পরিণত হয়ে যাবে। এবং ব্ল্যাক হোল এমন একটা জিনিস, সেইখান থেকে
কিচ্ছু বাইরে আসতে পারে না, ইভেন যে আলোর পার্টিকেল রয়েছে সেইগুলো ওই ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারে না। সেই কারণে ব্ল্যাক হোলকে অ্যাকচুয়ালি দেখাই যায় না, আমরা ব্ল্যাক হোল সম্পর্কে কিচ্ছু জানি না, কিছুই দেখা যায় না, তার মধ্যে থেকে কোনো কিছু বাইরে আসে না। তো ফাইনালি এটা লাইফ শেষ করবে ব্ল্যাক হোলে। তো এই ব্ল্যাক হোল টার্মটা যিনি দিয়েছেন তার নাম হচ্ছে জন হুইলার। এবং রিসেন্টলি একটা ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছে, মানে জাস্ট একটা আবঝা জিনিস বোঝা গেছে, মাঝখানের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা, এইটা অ্যাকচুয়ালি তারাটা ছিল এক টাইমে, তো এটা হচ্ছে ব্ল্যাক হোল, কিন্তু সেটার মধ্যে কি আছে আমরা কিছুই জানি না, এখান থেকে কিছুই বাইরে বেরোতে পারে না। তো কেপলার 444 কেপলার 444 হচ্ছে সব থেকে পুরনো তারা যেটা এখনো পর্যন্ত আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, এবার আমি এখানে একটা টেবিলের মাধ্যমে এতক্ষণ যেটা বললাম সেটাকে একটা টেবিলের মাধ্যমে বুঝিয়েছি জাস্ট বোঝার সুবিধার জন্য। দেখো একটা তারা রয়েছে, প্রথমে রয়েছে ফার্স্ট, একদম প্রথম থেকে শুরু করছি, একটা নেবুলা রয়েছে। নেবুলা মানে হচ্ছে বাংলায় নীহারিকা, নেবুলা। ঠিক আছে, নেবুলা কি জিনিস? নেবুলা হচ্ছে বিভিন্ন গ্যাসের সমষ্টি, একটা ক্লাউড, একটা মেঘ, বিভিন্ন গ্যাসের একটা মেঘ, তাই জন্য আমি এখানে একটা মেঘের ছবি এঁকে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা বুঝে নাও এটা একটা মেঘ, এর মধ্যে শুধু রয়েছে গ্যাস। এবার নেবুলার মধ্যে বিভিন্ন বিস্ফোরণ হতে শুরু করবে, যার ফলে এই নেবুলাটা ভেঙে একটা কম্প্যাক্ট রূপ ধারণ করবে, যাকে আমরা বলি স্টার বা নক্ষত্র বা তারা। নেবুলা ভেঙে তৈরি হবে তারা। ঠিক আছে, তো এইবার এখানে তৈরি হয়ে গেছে একটা তারা, একটা কম্প্যাক্ট রূপ ধারণ করেছে তারা, তাই জন্য এখানে একটা গোল চিহ্ন আঁকছি। তারা তৈরি হলো, এর মধ্যে কি রয়েছে? গ্যাস রয়েছে। কোন গ্যাস সব থেকে বেশি রয়েছে? হাইড্রোজেন গ্যাস বেশি রয়েছে। এবার এই তারাটার মধ্যে যে হাইড্রোজেন রয়েছে সেটা প্রতিনিয়ত হাইড্রোজেন থেকে হিলিয়ামে পরিণত হতে শুরু করবে। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো নিশ্চয়ই যে হাইড্রোজেন গ্যাস, দুটো হাইড্রোজেনের অণু একত্রিতভাবে হিলিয়াম তৈরি করে। তো এরকম ভাবে হিলিয়াম তৈরি হবে, এর ফলে তৈরি হচ্ছে বিশাল এনার্জি। সেই এনার্জিটা আমরা আলো এবং উত্তাপের ফর্মে পেয়ে থাকি। যেহেতু সূর্যতেও সেম কাজ হচ্ছে, সূর্যও একটা নক্ষত্র, এই সেম প্রসেস সূর্যের ক্ষেত্রেও হবে, একদিন না একদিন সূর্যও এইভাবে গিয়ে কিছু না কিছুতে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, এই হিলিয়াম তৈরি হচ্ছে, তার ফলে এনর্মাস এনার্জি তৈরি হচ্ছে এবং সেগুলো আমরা হিট এবং লাইট হিসাবে পাচ্ছি। এর পরের স্টেপ, একটা টাইম আসবে যখন এই যে তারাটা, সেটা এর মাঝখানের যে অংশটা, তার মধ্যে যতটা হাইড্রোজেন ছিল সেই পুরো হাইড্রোজেনটা হিলিয়ামে পরিণত হয়ে গেছে। মেনলি প্রথমে যে মাঝখানের অংশটা, সেখানে যে হাইড্রোজেন রয়েছে সেটা হিলিয়ামে পরিণত হয়। তো এখানে যে হাইড্রোজেন ছিল সেটা হিলিয়ামে পরিণত হয়ে গেছে, কিন্তু বাইরে রয়েছে এখনো পর্যন্ত হাইড্রোজেন, সেটা এখনো হিলিয়ামে পরিণত হচ্ছে। যার ফলে কি হচ্ছে, মাঝখানের অংশটাতে একটা টান আসবে, ভিতরের দিকে টানবে, সেটা একে অপরের দিকে টানতে শুরু করবে। কারণ তোমরা জানো যে কোনো একটা জিনিসের যদি গ্যাসি অংশটা বার করি, গ্যাসকে যদি আমি কনডেন্সড করি, আরো মানে ভারী করি, সেটা নিজের দিকে চলে আসবে। তো এই ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রেও তাই হয়, হিলিয়াম হাইড্রোজেনের থেকে একটু যেহেতু ভারী, সেই জন্য সেটা আস্তে আস্তে নিজেদের দিকে চলে আসতে শুরু করে। অন্যদিকে বাইরের অংশটা থেকে এখনো তাপ উৎপন্ন হচ্ছে, তার ফলে এই অবস্থাটায় যে বড় যে এটা যে তারাটা ছিল সেটা রেড জায়ান্টে পরিণত হয়ে গেছে। এইবার এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, যেটাকে বলা হচ্ছে রেড জায়ান্ট স্টেপ। এখানে তারাটার অবস্থা সেকেন্ড স্টেপে চলে গেছে, এটাকে রেড জায়ান্ট স্টেপ। যদি বলো যে সূর্য এখন কোন স্টেজে রয়েছে, সূর্য এখনো স্টার রয়েছে, এখনো তারাই রয়েছে, এ এখনো রেড জায়ান্টে পরিণত হয়নি। একটা টাইমে এসে এও রেড জায়ান্টে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, এবার রেড জায়ান্ট হয়ে গেল। তো এইখানে তারাটার যে সাইজ সেটাও অনেকটা বড় হয়ে যায়, তাই জন্য আমি একটা বড় এঁকেছি আর মাঝখানটা কনডেন্স করে দিচ্ছি, কারণ এই জায়গাতে পুরো হিলিয়াম তৈরি হয়ে গেছে। এইবার আমাদের দেখতে হবে যে তারাটা যখন তৈরি হয়েছিল ফার্স্ট স্টেপে তার ওজন কত ছিল। যদি ওজন 1.4 ms এর কম হয় তাহলে সেটা পরিণত হয়ে যাবে হোয়াইট ডোয়ার্ফে, হোয়াইট ডোয়ার্ফ পরিণত হয়ে যাবে ব্ল্যাক ডোয়ার্ফে। আর যদি 1.4 এর বেশি হয় তাহলে সেটা নিউট্রন স্টারে পরিণত হবে, তারপরে সেটা ফাইনাল তার স্টেজ হয়ে যাবে ব্ল্যাক হোল। তাহলে থার্ড যে স্টেজটা, সেখানে আমাদের দেখতে হবে যে তার ওজন কত। ওজন যদি বেশি হয়
তাহলে নিউট্রন স্টার হবে, ওজন যদি কম হয় তাহলে হোয়াইট ডোয়ার্ফ হবে, এবং হোয়াইট ডোয়ার্ফ ফাইনালি তার জীবনের শেষ স্টেপ শেষ করবে হচ্ছে ব্ল্যাক ডোয়ার্ফ হিসাবে, তখন আর তার মধ্যে কোনো আলো বা উত্তাপ থাকবে না। আর যদি বেশি হয় তাহলে সেটা শেষ করবে তার 4 নম্বর স্টেপ ব্ল্যাক হোল হিসাবে, যেটা সম্পর্কে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই, এবং বিজ্ঞানীরা মনে করছেন এর থেকে কিছুই বাইরে বেরোতে পারে না, ইভেন আলোর পার্টিকেলও বাইরে বেরোতে পারে না। এই হচ্ছে পুরো প্রসেস। এইভাবে একটা তারা তার জীবনকাল শেষ করে। আর 1.4 কে বলা হয় চন্দ্রশেখর লিমিট, যেহেতু আমাদের ভারতীয় একজন বিজ্ঞানী এই লিমিটটা করেছিলেন, সেটাকে বলা হচ্ছে চন্দ্রশেখর লিমিট। আর 1.4 মানে হচ্ছে সূর্যের যা মাস তার 1.4 গুণ। তো এই অবধি এটা বুঝতে পারলে আমাদের যেটুকু বোঝা বাকি ছিল সেটা আমি এখানে আবার বুঝিয়ে দিলাম। তো আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই লাইক করে দিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেখানে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।